স্টুডিওতে রয়েছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। রবিউল ইসলাম, আপনাকে স্বাগত। গাজায় ইসরায়েলি হামলার সর্বশেষ পরিস্থিতি কি, আপনার কাছে কি খবর আছে? সাদিক, এই মুহূর্তে গাজায় এক হাহাকার পরিস্থিতি। বিভিন্ন হাসপাতালে আহতদের আর্তনাদ, এবং আমরা যখন দেখতে পাচ্ছি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে লাইভ সম্প্রচার হচ্ছে, তখন কিন্তু সেখানকার পরিস্থিতি খুবই মর্মান্তিক। এই হামলাটা কিন্তু আকস্মিক ছিল, কোনোভাবে পূর্ব যে একটা ঘোষণা দেওয়া যুক্তরাষ্ট্র এর আগে ইসরায়েল যখন গাজায় হামলা চালিয়েছে বিভিন্ন সময়, তখন কিন্তু সাধারণ মানুষকে সরে যাওয়ার বা অঞ্চল থেকে অন্য অঞ্চলে সরিয়ে দেওয়ার এক ধরনের বার্তা দেওয়া হতো বা হুঁশিয়ারি দেওয়া হতো যে আমরা এখানে হামলা চালাবো, আপনারা সরে যান, বা বলা হতো তারা যেন সরে যায়। কিন্তু এবারের হামলা গত রাতে, গভীর রাতে, আপনি জানেন যে রমজান মাস, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর কিছুটা স্বস্তি ফিরেছিল, কিন্তু এই আকস্মিক হামলার কারণে একেবারে বাকরুদ্ধ হয়ে গেছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। তারা বুঝতেও পারে নাই যে হঠাৎ করেই ইসরায়েল এ ধরনের হামলা চালিয়ে বসবে। এখন পর্যন্ত আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, তারা বলেছে যে যেভাবে হামলা চালিয়েছে, তারা বিভিন্ন সূত্রের বরাত দিয়ে, হাসপাতাল এবং মেডিকেল যে কর্মকর্তা রয়েছেন তাদের সেই সূত্রের বরাত দিয়ে তারা বলছে যে এখন পর্যন্ত হতে 2 শতাধিক হতে পারে, এই ধরনের আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, কেন এই হামলা হলো? এই হামলাটা কিন্তু আন্দাজ করা যায়নি, আমি আগেই বলেছি। কিন্তু কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজাবাসীকে, বিশেষ করে হামাসকে এক ধরনের কঠোর হুঁশিয়ারি দিয়েছিল। তিনি যে পরিকল্পনা করছেন গাজা নিয়ে, যে সেখানে গাজার ফিলিস্তিনিদের অন্য জায়গায় সরিয়ে সেখানে তার নিজের মতো করে একটি প্রকল্প হাতে নেবেন। কিন্তু এটা কিন্তু শুধু গাজার ফিলিস্তিনি সাধারণ মানুষ নয়, আরব যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে। অর্থাৎ ট্রাম্প চাচ্ছে তার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, এর জন্য যা কিছু করা দরকার তিনি সেটাই করতে চাচ্ছেন, যার পরিকল্পনা বা তার বাস্তবায়ন আমরা প্রাথমিকভাবে দেখতে পেলাম। কিন্তু রুবুল, আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে যুদ্ধ বন্ধ করার জন্য নির্বাচনী প্রচারণাও কিন্তু একই কথা বলেছেন, কিন্তু তারপরে উনি আসার পরেই এই ধরনের একটা ঘটনা কিভাবে ঘটলো, এবং বলা হচ্ছে যে হোয়াইট হাউসের নির্দেশেই সেটা হয়েছে। হ্যাঁ, হোয়াইট হাউস কিন্তু বলেছেন যে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেই হামলার আগে কিন্তু হোয়াইট হাউসের সাথে ইসরায়েল আলোচনা করেছে, সেটা নিশ্চিত করেছে। এতে বোঝা যাচ্ছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এই কলকাঠিটা নেড়েছে কিন্তু যুক্তরাষ্ট্র, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ইশারাতেই, তার উস্কানিতেই কিন্তু ইসরায়েল এই ধরনের পদক্ষেপ নিয়েছে। আপনি জানেন যে গাজার যে যুদ্ধবিরতি ছিল, এই যুদ্ধবিরতিটা হয়েছিল কিন্তু ট্রাম্পের আমলে নয়, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে। অর্থাৎ জো বাইডেন যখন ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যায়, ঠিক তার 1 দিন বা 2 দিন আগে বা আগ মুহূর্তে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এবং এই যুদ্ধবিরতির যে ক্রেডিট নেওয়া, সেই ক্রেডিটটা কিন্তু জো বাইডেন নিতে পারে নাই, ডোনাল্ড ট্রাম্প নিজেই নিয়েছিলেন যে আমার কারণেই বা এই যুদ্ধবিরতির পেছনে তার হাত রয়েছে। কিন্তু এখন যেটি বোঝা যাচ্ছে, এখন পর্যন্ত তিনি এখন হার্ড লাইনে যাচ্ছে। আপনি জানেন যে লোহিত সাগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওই অঞ্চলের যারা ইরানপন্থী রয়েছে, অর্থাৎ হামাসকে যারা সমর্থন দিচ্ছে, গাজার পক্ষে রয়েছে, হাউথি বিদ্রোহী বিশেষ করে, তাদের অবস্থান লক্ষ্য করে কিন্তু অন্যদিকে যুক্তরাষ্ট্র দফায় দফায় হামলা চালাচ্ছে, যা এখনও অব্যাহত রয়েছে। গতকাল রাতেও কিন্তু ইসরায়েল হাউথি বিদ্রোহীদের, যুক্তরাষ্ট্র হাউথি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে। এতে বোঝা যাচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্যের যে সংঘাতময় পরিস্থিতি নতুনভাবে যে উস্কে যাচ্ছে, এক অগ্নিগর্ভ হয়ে উঠছে, মৃত্যু উপত্যকা হয়ে উঠছে গাজা, এটার সম্পূর্ণ দায়ভার ডোনাল্ড ট্রাম্পের দিকেই চলে যাচ্ছে। এবং ইসরায়েলকে যেভাবে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাচ্ছে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, সব ক্ষেত্রে, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে দায়ী করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে। একটা কিন্তু নতুন আভাস এসেছিল যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বারবার বলছিল যে তিনি যুদ্ধ বন্ধ যাবে, নতুন কিন্তু একটা আশার আলো দেখা গিয়েছিল। হ্যাঁ, তিনি বলেছিলেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে, কিন্তু যুদ্ধ বন্ধের জন্য যে শর্ত তিনি দিয়েছেন, সেই শর্তটা আসলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষ যারা রয়েছেন, সেখানকার ফিলিস্তিনে যারা রয়েছেন, তাদের কাছে সেটি গ্রহণযোগ্য নয়। কারণ তিনি তাদেরকে অন্য জায়গায় সরানোর কথা বলছেন। ফিলিস্তিনের তো তাদের মাতৃভূমি, জন্মভূমি, সেটা কিন্তু তারা ছাড়তে চায় না। আচ্ছা, এত কিছুর পরেও কি আপনার মনে হয় যে যে ইসরায়েল এবং গাজার যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধবিরতি সম্ভব, মানে দ্রুত সময়ের মধ্যে? এখন পরিস্থিতি আসলে ভবিষ্যতে কোন দিকে যায়, যুক্তরাষ্ট্র চাচ্ছে বা ইসরায়েল চাচ্ছে ফিলিস্তিনিদের উপর বল প্রয়োগ করা, অর্থাৎ হামলার মাধ্যমে হতাহত ব্যাপক হবে। এবং আপনি জানেন যে এরই মধ্যে যে অবরুদ্ধ উপত্যকা, সেই উপত্যকায় কিন্তু সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করেছে। অর্থাৎ তারা খাবারেও মারছে, এছাড়া অস্ত্র দিয়েও মারছে, সব ধরনের ব্যবস্থা করছে। অর্থাৎ ইসরায়েল যেটি চায় তার সেটা বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার, তারা সেই কাজটি কিন্তু এখন করছে। এখন
আপনি আরেকটি বিষয় জানি যে গত দীর্ঘ যে যুদ্ধটা হলো, অর্থাৎ গাজায় যে হামলা হয়েছে, সেই হামলার কারণে কিন্তু ফিলিস্তিনের যে স্বাধীনতাকামী সংগঠন হামাস রয়েছে, সেই হামাসের কিন্তু এখন যে শক্তি, সেই শক্তিটাও কিন্তু কমে এসেছে। অর্থাৎ তারা যে পাল্টা হামলা চালাবে সেই ধরনের লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে ভবিষ্যৎ বলে দেবে যে সেখানকার পরিস্থিতি কোন দিকে যায়। জি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমরা দেখছি যে মানে গাজার আসলে এই মুহূর্তে কি করা উচিত বলে আপনার মনে হয়, বা আপনার মন্তব্য কি এই ব্যাপারে? গাজার এখন আসলে কি করবে তারা? তাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে। এই মুহূর্তে এখন বিশ্ব সম্প্রদায়ের উচিত যে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করা, যেন তারা হামলা বন্ধ করে দ্রুত এবং আলোচনার মাধ্যমে এই সংঘাত বন্ধ করে দুপক্ষই যেন একটা সিচুয়েশন হয়ে যায়, সেইভাবে তারা করছে আর কি। এই মুহূর্তে যতটুকু পারা যায় আলোচনার মাধ্যমে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা কিন্তু সেই ধরনের বার্তা দিচ্ছে যে অতি দ্রুত যেন যুদ্ধবিরতি কার্যকর করা হয়। জি, অসংখ্য ধন্যবাদ রবিউল ইসলাম। আমাদেরও সেটা প্রত্যাশা, গাজা, ইসরায়েল এবং বিশ্বের সমস্ত যুদ্ধ শেষ হয়ে যাক এবং শান্তি ফিরে আসুক বিশ্বজুড়ে। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা গাজা এবং ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে সর্বশেষ খবরাখবর জানছিলাম এবং সেজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম।